আচ্ছা, গত পর্বে আমরা শিখেছিলাম কি? গত পর্বে আমরা শিখেছিলাম হচ্ছে গুগল ডক্স। গুগল ডক্সটা কি সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গুগল শিট। গুগল ডক্স এর ব্যাপারে যদি একটু কথা বলি ছোট্ট করে, গুগল ডক্সটা হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার, যে অনলাইন সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর সাথে সিমিলার। মানে মাইক্রোসফট ওয়ার্ড যেমনটা ঠিক এমনই দেখা যায় গুগল গুগল ডক্স। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে যেমন অনেক অ্যাডভান্স কাজ করা যায়, ঠিক অতটা অ্যাডভান্স কাজ গুগল ডক্সে করা যায় না। তবে বেসিক যে কাজগুলো আছে, যে সকল কাজগুলো দ্বারা খুব সহজে আপনি কাজ করে ফেলতে পারবেন, সেই সকল কাজগুলা গুগল ডক্সের মাধ্যমে করা পসিবল। হুম, তো গুগল ডক্সটা হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার যেটা গুগল ক্রোমের মাধ্যমে ব্যবহার করতে হয়, এবং এটা গুগলেরই একটা সফটওয়্যার ব্যবহারকারীর জন্য দেওয়া হয়েছে। আর এগুলো আসার পর থেকে আপনারা মোবাইলের মাধ্যমে কাজ করাটা খুব সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে চাইলে এই কাজটা করা সম্ভব, অ্যাটলিস্ট ডাটা এন্ট্রিটা আর কি। হ্যাঁ, অন্যগুলো আবার না। ডাটা এন্ট্রির ক্ষেত্রে দেখা গেছে এটা মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন। আজকে আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার জন্য আমার কি করতে হবে? প্রথমত যেতে হবে গুগল শিট। তো গুগল শিটটা কি সেটা যদি একটু বলি, আগে প্রবেশ করে নেই তারপরে বলতেছি। এখানে আসার পরে যে গুগল শিট অনলাইন ফ্রি সফটওয়্যার, এখান থেকে গো টু গুগল ডক্স। হ্যাঁ, এখানে চলে আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কে ক্লিক করবে। আচ্ছা, এবার বলি গুগল শিটটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর সাথে সিমিলার। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলে যেমন বিভিন্ন হিসাব নিকাশের জন্য এক্সেলটাকে ব্যবহার করা হয়, ঠিক একই রকম ভাবে গুগল শিটটা হচ্ছে সে এক্সেল এর কাজটাই করে। এখানেও বিভিন্ন হিসাব কিতাব করার জন্য এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, বিভিন্ন হিসাব কিতাব করার জন্য এটাকে ব্যবহার করা হয়। আপনারাও এখান থেকে বিভিন্ন ধরনের হিসাব, বিভিন্ন কোম্পানির, বড় বড় কোম্পানির প্রোফাইলের হিসাবগুলো আপনারা এখানে সম্পন্ন করতে পারবেন। তো এখানে আসার পরে গত পর্বে মনে বলছিলাম, খেলা আছে কিনা আমি আবারও সবাইকে বলে দিই। এখানে কিছু বারের নাম আছে। বারের নাম বলতে এই যে উপরের একটা, এখানে এটাকে বলা হয় সার্চ বার। তারপরে এই যে যে অংশটা, এটাকে বলা হয় স্ট্যাটিক বার। এই বারগুলোর নাম জানা প্রয়োজন, এগুলো জেনে রাখবেন। আমি এখানে আইডেন্টিফাই করে দিচ্ছি। এই যে যে বারটা আছে এটাকে বলা হয় সার্চ বার। এটাকে বলা হয় কি সার্চ বার। তারপরে এই যে বারটা আছে এটাকে বলা হয় স্ট্যাটিক বার। তারপরে এই যে বারটা আছে এটাকে বলা হয় মেনু বার। বিশেষ করে আমাদের কাজে লাগবে হচ্ছে মেনু বার, টুল বার। ওকে, দেন এই যে নিচের যে অংশটা এটাকে বলা হয় টুল বার। হ্যাঁ, এই যে পুরোটা এটাকে বলা হয় টুল বার। এগুলো সব সবাই মনে রাখার চেষ্টা করবেন। ওই উপরে এটাকে বলা হয় সার্চ বার, তারপর এটাকে বলা হয় স্ট্যাটিক বার, তারপর এটা হচ্ছে মেনু বার, তারপর এটা হচ্ছে টুল বার। হুম, এগুলা কাজের ক্ষেত্রে দরকার পড়ে। আমি কিন্তু কাজের ক্ষেত্রে বলবো না যে এই যে লেখাগুলা দেখা যাচ্ছে এই সিরিয়ালে, আমি সরাসরি নাম বলবো, এই টুল বার, এই হচ্ছে মেনু বার, এই মেনু বারে এই অপশনে গেলে এটা পাবেন, টুল বারের এখানে এটা পাবেন। হ্যাঁ, তো এটা সবার মনে রাখতে হবে। আচ্ছা, ফাইন। দেন আসেন, এখানেও আর কিছু ব্যাপার আছে। আমরা যেমন গুগল শিটে, গুগল ডক্সে খালি একটা কথা জানতে পারি? খালি পেজটাকে বলা হয়তো কি ডকুমেন্ট। হ্যালো, খালি পেজটাকে বলা হতো ডকুমেন্ট, আর এইখানটাতে এই খালি পেজটাকে বলা হয় গুগল শিট কিংবা স্প্রেডশিট। স্প্রেডশিট হচ্ছে ছড়ানো পাতা। আচ্ছা, আমি গত পর্বে কিছু রুলস এর কথা বলছিলাম, মনে হয় যারা গত পর্বে ছিলেন তারা জানেন। আমি আজকে আবার একটু বলে দিই, যেহেতু মনে হচ্ছে এখানে অনেক নতুন আছে অনেক। কোশ্চেনটা আমি নিব একটু পরে, তার আগে আমি আমার রুলস গুলো বলি। ফার্স্ট অফ অল যে রুলসটা হচ্ছে, এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, ইচ্ছে হলে মাইক অন করে কোশ্চেন করা যাবে না। হুম, কেন করা যাবে না? এটা আপনাদেরই ক্ষতি, আপনাদের জন্যই এটা ক্ষতি। যেমন এই যে আপনি যে এখন হঠাৎ করে মাইক অন করছেন, আমিও তো একটা কথার মাঝখানে ছিলাম, আপনাকে কোশ্চেন উত্তরটা দিতে গেলে আমার কথাটা বন্ধ করতে হতো। এই কারণে আমি এখনো কোশ্চেন উত্তরটা দেই নাই আপনার। আশা করি বুঝতে পারতেছেন যে এটা এত, আপনার এখানে প্রায় 35 জন মানুষ, তো 35 জন মানুষ যদি হুটহাট মাইক অন করে কথা বলে, এতে আপনাদের ক্লাসের কিন্তু ডিসিপ্লিন থাকবে না। আপনাদের ধারে ক্লাসের ডিসিপ্লিনটা নষ্ট হবে। আর আমি চাই না এটা হোক। তখন আপনারাও ক্লাস করে মজা পাবেন না, দেখবেন। হুম, এটা হচ্ছে ফার্স্ট অফ অল রুলস। চাইলে হুট করে মাইক অন করা যাবে না। যদি আপনার কোন রকম কোশ্চেন থাকে, আপনি ওই যে দেখেন নিচে আপনার এখানে একটা রাইস হ্যান্ড নামক অপশন আছে, রাইস হ্যান্ড। আপনি যখন রাইস হ্যান্ডে ক্লিক করবেন, তখন আমার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে কেউ একজন কথা বলতে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখছেন পেয়ে গেছেন। তো আমি আপনাকে
সেই সুযোগটা করে দিব কথা বলার জন্য। ঠিক আছে, এগুলো 1 নম্বর রুলস। সেকেন্ড রুলস হচ্ছে আপনি মাইক অন করবেন না হুটহাট। আমি কোনো টপিক নিয়ে কথা বলছি, আপনি আউট অফ কোনো টপিক, মানে আমি যে টপিকের উপরে কথা বলছি সেই টপিকটা না, আপনি অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা এখন বলবেন, ওটা বলবেন ক্লাস শেষে। এই জিনিসগুলো একটু মেনে চলবেন, এতে কি হবে, আপনাদের ক্লাস সুন্দর হবে। ওকে, মিল্টন ভাই বলেন। জি, থ্যাংক ইউ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সমস্যা নাই, ভুল হতে পারে, আমি জানা রাখলাম এতে আপনাদের একটা জিনিস আমার একটা জিনিস জানা, যে আপনি স্নিপিং টুলস এর মতো করে যে কার্সরটা দিয়ে যে কাজটা করে করে দেখাচ্ছেন, ব্লক করে করে, এই ব্লকটা কিভাবে করে করলেন, করে করে কাজটা করতেছেন, জাস্ট ওইটা একটু শিখতে চাচ্ছি। এটা হচ্ছে মিটিং এর, তো মিটিং এর ওখানে, এটা তো আলাদা না, এটা হচ্ছে মিটিং এর টুল আছে, হ্যাঁ, মিটিং এর ভিতরে, মিটিং গুগল জুমের ভিতরেই জুমের ভিতরেই আছে, হ্যাঁ, এটা এখানের কোনো টুল না। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আপনাদের এই পেজটাকে বলা হয় স্প্রেডশিট। এই যে ফুল পেজটা আছে এটাকে বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিট অর্থ হচ্ছে ছড়ানো পাতা। হ্যাঁ, এই যে লম্বালম্বি ভাবে যে জিনিসটা আছে, লম্বালম্বি ভাবে যে জিনিসটা আছে, ঘরগুলা, এই লম্বালম্বি, এটাকে বলা হয় কলাম। লম্বালম্বি ভাবে ঘরগুলাকে বলা হয় কলাম, আর এই আড়াআড়ি ভাবে ঘরগুলাকে বলা হয় রো। এটা সবাই মনে রাখবেন, লম্বালম্বি ভাবে এগুলা বলা হয় কলাম, আর এই আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় রো। ঠিক আছে, আবার প্রতিটা কলাম, প্রতিটা রো এর একটা নাম আছে, যেমন কেমন নাম, এখানে আবার আসি। এই যে ছোট ছোট ঘরগুলো আছে না, এই যে ছোট ছোট ঘর, এই ঘরগুলাকে বলা হয় সেল। এই ঘরগুলাকে বলা হয় সেল। ঠিক আছে, এই প্রতিটা সেলের একটা করে নাম আছে, প্রতিটা সেলে আলাদা আলাদা একটা নাম আছে। নামটা কিভাবে আইডেন্টিফাই করবেন, সেটা হচ্ছে নামটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে দেখেন, আমি যখন একটা সেলে ক্লিক করলাম, এটা কলাম থেকে এফ নাম্বার কলামে আছে, কলাম থেকে এটা এফ নাম্বার কলামে আছে, এবং রো থেকে এটা 14 নাম্বার কলামে আছে। কলাম থেকে এটা এফ এন্ড রো থেকে 14। তো আমার যদি এই ঘরটা ধরা হয়, তাহলে এফ 14 নাম্বার সেলে আমি আছি। আমি যদি আবার এখানে চলে আসি, কলাম থেকে ডি, রো থেকে 14, এখানে চলে আসলে বি থেকে, কলাম থেকে বি এন্ড রো থেকে 9 ইকুয়াল টু, এই যে দেখেন নাম শো করছে B9 নাম্বার ঘরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিটা ঘরের নাম। যে ঘরে যাবেন দেখবেন একটা করে নাম আছে, এটা কলাম থেকে যে, রো থেকে 11। বুঝতে পারছেন, এটা হচ্ছে কলামের নাম। এই নামগুলা প্রয়োজন পড়বে আপনাকে, হ্যাঁ, এই নামগুলা কিন্তু আপনার দরকার পড়বে, এই নামগুলো মনে রাখবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে দেখতেছি প্রতিটা কেমন ঘর 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 আছে, তাই না, প্রতিটা কেমন ঘর ঘর আছে। আচ্ছা, এই টপিক একটু পরে আসি, ঘর ঘরের টপিকটা পরে আসতেছে। আগে আমরা চলে যাব মেনু বারে। মোটামুটি এইগুলো নামগুলো সবাই খেয়াল থাকবে তো? লম্বালম্বি ভাবে বলা হয় কলাম, আড়াআড়ি ভাবে বলা হয় রো, ঠিক আছে, এন্ড এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় কি, সেল। আর প্রতিটা সেলের নাম নির্ধারিত করা হয় কলাম এবং রো এর অংশের কম্বিনেশনে একটা সেলের নাম নির্ধারণ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব ফাইল মেনুতে। এখান থেকে আমরা চাইলে আমাদের আমরা, হ্যাঁ সরি সরি, এই ঘরটাকে কি বলা হয়, এই ঘরটাকে কি বলা হয় বুঝলাম না। এই ঘরটাকে বলা হয় সেল। সেল, এইগুলাকে ঘর বলা যাবে না, এগুলোকে বলতে হবে সেল। আর সেলের নাম হচ্ছে কলাম থেকে জি আর রো থেকে 15। কলাম থেকে জি, জি নাম্বার কলামে আছে এবং 15 নাম্বার রোতে আছে। হ্যাঁ, আর এগুলোকে বলতে হবে সেল, ঘর বলা যাবে না, সেল। আপনি কম্পিউটারের ভাষায় আসতে হবে, যেহেতু আপনাকে অনলাইনে কাজ করতে হবে, তো আপনাকে কম্পিউটারের ভাষায় আসতে হবে। ঠিক আছে, এগুলোকে সবাই সেল বলবেন। আর একটা ঘর মানে একটা সেলের নাম নির্ধারণ করা হয় একটা কলাম এবং রোতে কত নাম্বার রো এবং কত নাম্বার কলামে আছে সেটার কম্বিনেশনে। মানে এটা এখন আছে কি জি নাম্বার কলামে, এবং ধরেন যদি এখানে আসি, এটা আছে এ নাম্বার কলামে এবং 17 নাম্বার রোতে। তার মানে ঘরের নাম কি দাঁড়ালো, A17।
ঠিক আছে, এখানে যদি থাকি এই আমি কলাম থেকে আসি ই নাম্বারে, রো থেকে আসি 5 নাম্বারে, তাহলে এই ঘরটার নাম কি দাঁড়ালো E5। বুঝতে পারছেন? এভাবে নাম নির্ধারণ করা হয়। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার না? শুনতে পাচ্ছেন না ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা চলে যাব কোথায়? ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার আগে আপনি এখানে দেখেন আনটাইটেলড স্প্রেডশিট, আপনি এখান থেকে চাইলে নাম দিতে পারবেন। আর গত পর্বে আমি একটা কথা বলছিলাম যে এইখানে কাজ করার অন্যতম সুবিধা হচ্ছে এখানে যাই লেখালেখি করবেন না কেন, হ্যাঁ, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। কোথায়? এই যে দেখছেন এখানে, এই যে এখানটাতে সেভ টু ড্রাইভ, মানে অটোমেটিক এটা আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই দেখেন সেভিং, সেভ টু ড্রাইভ, অটোমেটিক এটা আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে। ওকে ফাইন। দেন এখন আমি আবার চলে যাব হচ্ছে আমাদের মেনু বারে। এটার নাম কি বলছিলাম মনে আছে? মেনু বার। এই মেনু বারে চলে আসবো, এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করলে নিউ, নিউ বলতে বোঝানো হচ্ছে আপনারা যদি নতুন কোনো একটা স্প্রেডশিট নিতে চান তাহলে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে স্প্রেডশিটে যখন ক্লিক করব, দেখেন নতুন একটা স্প্রেডশিট আমার কাছে চলে আসছে কিন্তু। আচ্ছা, দেন আসেন এখান থেকে ওপেন। ওপেন বলতে বোঝানো হচ্ছে যদি আপনার কাছে পূর্ববর্তী কোনো ফাইল, মানে অতীতে কোনো ফাইল আপনার কাছে আছে কিংবা আপনার ক্লায়েন্ট আপনাকে দিছে, যে তুমি এই ফাইলটাতে কাজ করো, তখন সেই ফাইলটা আপনার কম্পিউটারে ডাউনলোড করা থাকলে এখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে ফাইলটা ধরাই দিলেই হবে। কিংবা আপনার সাথে যদি ড্রাইভে থাকে কিন্তু আপনাকে যদি শেয়ার করা হয়, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। ওকে ফাইন। দেন হচ্ছে এখান থেকে ইম্পোর্ট। ইম্পোর্টটাও একই জিনিস, চাইলে বাইরে থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে মেক এ কপি। মেক এ কপি বলতে হচ্ছে আপনি যা লেখালেখি করছেন এভরিথিং একসাথে কপি করে নেওয়ার জন্য, এটা হচ্ছে মেক এ কপি। শেয়ারের অপশনটা আমরা আবারও আসবো। ইমেল দিস ফাইল। ইমেল দিস ফাইল বলতে বোঝানো হচ্ছে আপনি যে কাজ করছেন এই কাজটাকে সম্পূর্ণভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছে মেইল করে দিতে চাচ্ছেন। এটাকে বলা হয় ইমেল দিস ফাইল। আপনি চাইলে এখান থেকে একবারে মেইল করে দিতে পারবেন কাজটা, যে এখান থেকে মেইল করে দেওয়া সম্ভব। তারপর হচ্ছে ডাউনলোড। আপনি চাইলে এখান থেকে 6টা ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এক্সেল, ওপেন ডকুমেন্ট, পিডিএফ, ওয়েব পেজ, কমা, স্প্রেড, সেপারেটেড ভ্যালু, যেটাকে বলা হয় সিএসভি ফাইল, এন্ড হচ্ছে টিএসভি ফাইল, এন্ড হচ্ছে রিনেম। এখানে আর তেমন কিছু আপনার দরকার নাই। দেন আসবো আমরা এডিট অপশনটাতে। এডিট অপশনটাতে আমাদের কি আছে? আচ্ছা, ইমন, ইমন ভাই বলেন। জি ভাই, আমার এখানে একটা কোশ্চেন ছিল। আপনি ওই যে ফাইলে একটু ঢুকেন, এই যে ফাইলের উপর একটু ক্লিক করেন, মানে ওই যে এক্সেল দেখালেন, মানে যে ফাইলটা আমি ডাউনলোড করবো আর কি, ডাউনলোডের উপর আসলে একটু। আচ্ছা, জি, এখানে দেখা যাচ্ছে যে মাইক্রোসফট এক্সেল, ওপেন ডকুমেন্ট, পিডিএফ, ওয়েব পেজ। তো আমি মনে করেন যে আমি পিডিএফ এ এটা ডাউনলোড করলাম, ঠিক আছে? তো পিডিএফ এ ডাউনলোড করার পরে আমার কোনো করলেন। কারণবশত এই স্প্রেডশিটের যা ডাটা ছিল সেটা আমার পিডিএফ হয়ে গেল, এবং এই স্প্রেডশিটটা আমার ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত। তো সেই ক্ষেত্রে আমি এই পিডিএফটা আমি আবার এক্সেলে কনভার্ট করব কি, মানে কেমনে, মানে এই স্প্রেডশিট থেকে কি কনভার্ট হবে আবার? এটা এটা জানার জন্য আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কিভাবে আপনি পিডিএফ থেকে এক্সেল আনবেন এটা আগামী ক্লাসে জানতে পারবেন। এটা একটা ফুললি টপিকই আছে আমাদের নেক্সট ক্লাস। ও নেক্সট আচ্ছা ভাই, ক্লাসে এটা আচ্ছা। একটা ফুললি টপিকই আছে আমাদের, পিডিএফ টু ডক্স, পিডিএফ টু এক্সেল। এই যে দেখেন পিডিএফ টু ডক্স, পিডিএফ টু শিট। এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, মানে নেক্সট ক্লাস। কিভাবে পিডিএফ বুঝতে থেকে পারছি। ডক্সে নেবেন, কিভাবে পিডিএফ থেকে শিটে নেবেন, এটা সম্পূর্ণ একটা ক্লাস আছে আমার। ওকে, জি ভাই। কারণ এটা একটা লম্বা প্রসেস, এটা কাজটা দেখানোর জন্য একটু লম্বা কাজ দেখাতে হবে। এই কারণে ওই জিনিসটা দ্বারা একটু অপেক্ষা করেন, পরবর্তী ক্লাসে আপনারা জানতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে যদি আমি বলি আন্ডো এন্ড রিডো, এটা আসলে বলার কিছু না নতুন করে। আন্ডো বলতে হচ্ছে কোনো কিছু যদি আমার এখানে আমি যে লেখালেখি করলাম ভুল লেখা হয়ে গেছে, আমি চাইলে কিংবা আমি এটাকে কেটে দিলাম, আমি চাচ্ছি আমার লেখাটা ফিরায় আনতে, এখান থেকে আন্ডোতে ক্লিক করলে চলে যাবে, রিডোতে ক্লিক করলে ফিরে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আন্ডো, রিডো। এন্ড হচ্ছে কাট, কপি, পেস্ট, এগুলো আমি আলাপ আলোচনা হতে কিছু না। তবে ফাইন্ড এন্ড রিপ্লেস, এই জিনিসটা খুবই মজার একটা জিনিস, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আশা করি আপনারা জানেন এটা সম্পর্কে, তো দেখাইছিলাম মনে হয়।
এই যে দেখেন এখানে আমি কিছু শাকিল নাম লিখছি, হ্যাঁ আমি চাচ্ছি যে আমি শাকিলকে খুঁজে বের করব। এই যে শাকিল লিখে যখন ফাইন্ড ক্লিক করলাম, দেখেন এই যে শাকিল কোন কোন জায়গায় শাকিল আছে সব কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে এই শাকিলকে আমি রিপ্লেস করে দিতে পারবো কি দ্বারা, ধরেন শফিক। মানে একবারে সবগুলো খুঁজে ফেলার জন্য হচ্ছে এই ফাইন্ড এন্ড রিপ্লেস, আপনি সহজে সব খুঁজে বের করে নিতে পারবেন, বুঝছেন? খুব সহজে খুঁজে বের করে নেওয়ার জন্য হচ্ছে এই ফাইন্ড এন্ড রিপ্লেস। মানে আপনি ধরেন 100-150 পৃষ্ঠা আছে, এর মধ্যে একটা শব্দে আপনি ভুল করছেন কিংবা একটাই ওয়ার্ড, ধরেন একটা নাম, ঠিক আছে, যে নামটাতে আপনি ভুল করছেন এবং এই ভুল নামটাই সম্পূর্ণ সে 50টা পেজ হোক 100টা পেজ হোক সবগুলো পেজে চলে গেছে, তখন আপনি কি করবেন? তখন জাস্ট এখানে এসে ফাইন্ড মানে যে নামটা আপনি ভুল করছেন সেটা এখানে টাইপ করবেন, দেন হচ্ছে ওই ভুল নামটাকে যে সঠিক নাম দ্বারা চেঞ্জ করতে যাচ্ছেন সেটাই রিপ্লেস উইথ এ ক্লিক টাইপ করবেন, করে জাস্ট এখানে রিপ্লেস উইথ দিলে সবগুলা রিপ্লেস হয়ে যাবে। যেমন করে এখানে দেখেন আমি কিন্তু লিখছিলাম শাকিল, এখন কিন্তু শফিক, যখন আমি যদি দিই এই শফিকটাকে এখানে নিয়ে দেই, দেখেন দেখতে পাচ্ছেন, এখন ফাইন দিব, এই যে শফিক শফিক, দেখছেন? মানে এখানে এই দুইটা শফিক আছে, আমি তো লিখছিলাম শাকিল। এখন আমি যদি আবার চাই শাকিল দ্বারা পরিবর্তন করে দিব, নাম দ্বারা আমি বুঝাতে চাচ্ছি। দেখেন শাকিল এখানে রিপ্লেস দিলাম, এখন কিন্তু আর শফিক নাই, রিপ্লেস হয়ে গেছে। আবারও দিলাম, এই যে রিপ্লেস হয়ে গেছে, এখন আর শফিক নাই, এখন শাকিল হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? ওকে, এই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস। ওকে, তারপর হচ্ছে ভিউ। ভিউ তো তেমন কিছু দরকার নাই, হ্যাঁ, শোতে ফর্মুলা এগুলা থাকুক, এখানে জাস্ট আলাদা একটা ফর্মুলা। ইনসার্টে কিছু ব্যাপার আছে, ইনসার্টের ব্যাপারটা আমরা আবার কাজ শেষে দেখতে হবে, হ্যাঁ, এর আগে দেখা যাবে না, আমরা কাজ শেষে দেখবো আবার। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু অনেকগুলা ঘর দেখা যাচ্ছে, মানে সেল দেখা যাচ্ছে, হ্যাঁ, এই সেল গুলাতে কিন্তু চাইলে আপনি কাজ করতে পারবেন না। কেন? আমি যদি দেখেন প্রিন্ট অপশনে দেখাই, দেখছেন একটাও সেল আছে, মানে আপনি যদি ওই অবস্থাতে লেখালেখি করে আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু আপনার সেল থাকতেছে না, মানে যে সুন্দর করে এরকম ঘর আঁকা ছিল সেই ঘরগুলো থাকতেছে। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে এখানে নিজেদের কিছু সেল গুলারে ভিজিবল করতে হবে, এগুলো এখন ইনভিজিবল মোডে আছে। এগুলোকে ভিজিবল কিভাবে করব? যতগুলা সেল আমার প্রয়োজন কাজ করার জন্য ঠিক ততগুলা সেলকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে টুলবার থেকে দেখেন বর্ডার, টুলবার থেকে এই যে বর্ডারে ক্লিক করে এই যে অল বর্ডার, এখন দেখেন এই নিচের অংশের তুলনায় কিন্তু উপরের অংশটা অনেকটা ভিজিবল, হ্যাঁ, লেখাগুলা সেলগুলো আমার অনেকটা ভিজিবল। এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি, এখন দেখা যাচ্ছে, তার মানে এখন যদি আমি এখানে লেখালেখি করি, কোনো হিসাব নিকাশ করি, তাহলে এটা সুন্দরভাবে ফুটে উঠবে কিংবা দেখা যাবে, বুঝতে পারছেন? তো আপনাদের আগে বর্ডার করে নিতে হবে। হ্যাঁ ইমন ভাই বলেন। ভাই এই বিষয়টা যদি আরেকবার দেখাতেন, আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে নাই, মানে কোন আচ্ছা, ফাংশন থেকে বের কনসেপ্টটা করলেন? বলতে এই বিষয়টা হচ্ছে আপনার এই সেলগুলো এখন ইনভিজিবল, হ্যাঁ, এই সেলগুলোকে ভিজিবল করাইতে হবে, মানে বর্ডার বানাই নিতে হবে। বর্ডার বানাই নেওয়ার জন্য কি করবেন? যতগুলা ঘরে আপনি বর্ডার করতে চাচ্ছেন ঠিক ততগুলা ঘরকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টুলবার থেকে এই যে বর্ডার অপশন আছে, এখান থেকে যে বর্ডারে ক্লিক করবেন, এরকম বর্ডার হয়ে যাবে, হ্যাঁ। প্লিজ খেয়াল করেন, এখন কিন্তু আমার সবগুলা ঘরে কিন্তু আছে, কিন্তু আমি যখন প্রিন্টে ক্লিক করব, মানে প্রিন্ট দিলে দেখা যায়, প্রিন্ট দেওয়ার আগে কিন্তু একটা নোটিফিকেশনের মতো শো করে যে আপনি কি কি প্রিন্ট করতে যাচ্ছেন। এখন যে প্রিন্টে ক্লিক করব, জাস্ট কিন্তু আমার এই দুইটা ঘরই আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি আর একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে ভাইয়া এই যে এখানে আমার হলো যে দুইটা বর্ডার করা হয়েছে, মানে আ- যে বর্ডারটা হয়েছে আর কি দুইটা, তো সে মনে করেন যে আমার এই কোনায় আর একটা কলাম লাগবে, বা যে কোনো দুইটা বর্ডার যে কোনো এক এটা সাইডে আমার আর একটা পর্যায়ক্রমে কলাম লাগবে। পর্যায়ক্রমে আসতেছে, এটা পর্যায়ক্রমে আসতেছি আচ্ছা। পাবে, হ্যাঁ, একটু পরে ওই টপিকেই কথা বলবো। এমডি রাইসুল ইসলাম ভাই। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যদি আপনার ক্লাসটা কন্টিনিউ করে পরে আনসার করেন সবগুলো, এটা আমাদের জন্য ভালো হয় আর কি। না, না এখানে হলে একটু ব্যাপার থাকে, ব্যাপারটা হচ্ছে কি, দেখা গেছে অনেক কোশ্চেন আপনি কাজের মাঝখানে আসে,
তো শেষ পর্যন্ত যেতে যেতে ওই কোশ্চেনটা হয়তো আপনার মনে থাকে না, কিংবা ওই কোশ্চেনটার জন্য আবার অনেকখানি অপেক্ষা এটা করতে তো হয়। এই এটা তো আমরা কারণে নোট করে ফেলতে পারি, কারণ হচ্ছে যে আপনার অন্য ব্যাচের সমস্যা ক্লাসটা কম্পাটিবিলিটি, একদিকে আপনার রেস্ট্রিকশনটা খুব ভালো, যেটা আগের যেটা করেন আর ওয়ান অন ওয়ান মনে হয়। আর আপনি কি ওয়ান অন ওইটা মানে আসেন হচ্ছে, আসেন নাকি? না ওটা আমি একদিন জয়েন করছিলাম আর কি, তো পরে তো এটা আমি চেঞ্জ করে ফেলছি আর কি, কারণ আমি ওই দিন আচ্ছা সময় পাই না। তো সেটা মনে হয় ভালো, কারণ হচ্ছে যে যদি সবাই আমরা একটু একটু করে আনসার করি তাহলে আপনি প্রপার টাইমে ক্লাস শেষ করতে পারবেন, আমার মনে হয় আর কি। ঠিক আছে, তারপর আর কি কোশ্চেনের বিষয়টা আমি ওটা ভেবে দেখছি, তবে এখানে হয় কি অনেক সময় কোশ্চেন গুলা নেওয়াটা জরুরি মনে করি। হ্যাঁ, ছোটখাটো কোশ্চেন গুলা থাকে, সময় অ্যান্সার দিতে সময় লাগে না। আর আমি তো বলেই দিছি যে আচ্ছা, আউট অফ টপিকে তো কোশ্চেন নেই না, যে ওকে, টপিকে কন্টিনিউ দেখাচ্ছি ক্লাস। সেই না এটা আমার সেই টপিকে অবজারভেশন হলেই আর কি, ক্লাস। এটা বললাম। আমার মনে আচ্ছা, হয় সমস্যা নেই। স্যার আপনার কিছু দূর একটা টপিকস মোটামুটি একটু আলাপ করে বা হুম হুম বলে হুম। তারপর হ্যাঁ, একটা হ্যাঁ, সবাইকে সুযোগ দিলে তাহলে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, টপিকসটা হয়ে গেল, দেন আপনি আরেকটা সেটাই। টপিকস নিয়ে আলাপ করতে পারবেন, মানে এক নাগার মিউট না করে আর কি। আমার মনে হয় এটা মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, মাইক অফ করে দেন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের আগে এরকম বর্ডার করে নিতে হবে, দেন আপনারা যে কাজটা করতে হবে, দেখেন আমরা কিন্তু গুগল ডক্সে দেখেছিলাম কি, যে আমরা গুগল ডক্সে দেখেছিলাম আমরা হেডলাইন লেখার জন্য একটা বড় অংশ পাইতাম উপরে, তাই না? হেডলাইন, হেডার অপশন যেটাকে বলছিলাম, এখানে কিন্তু এই অপশনটা নাই। এখানে আমাদের হেডলাইন লেখার জন্য হেডলাইনের মতো একটা ঘর বানায় নিতে হবে। সেটা কিভাবে? যতগুলা ঘর আপনার প্রয়োজন কিংবা যতগুলা সেল আপনার প্রয়োজন, যে এই পরিমাণ সেলগুলারে কিংবা এই পরিমাণ রোতে আপনি আপনার কলাম, এই পরিমাণ রোতে আপনি আপনার হেডার অপশনটাকে বানাবেন। সেই পরিমাণ রোকে আপনি সিলেক্ট করে দেন এখান থেকে টুলবার থেকে দেখেন মার্জ সেল, হ্যাঁ, বর্ডারের সাথেই মার্জ সেল নামক একটা অপশন আছে, এখানে যখন ক্লিক করবেন, এই যে দেখেন, দেখছেন অংশটা মার্জ হয়ে গেছে। এটা আমি আবারও দেখাচ্ছি, যতগুলা ঘর আপনার দরকার হেডারের অপশনের জন্য ঠিক ততগুলা সেলকে আপনি কিংবা ততগুলা রোকে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে মার্জ সেল, টুলবার থেকে মার্জ সেলে ক্লিক করবেন, যেরকম হেডলাইন লেখার মতো জায়গা হয়ে যাবে। এখন আমি এখানে আমার হেডলাইন লিখি, ইনস্টিটিউট লিখে এখন আমি আবার এটাকে একটু লেখাটাকে বড় করবো। কোথা থেকে বড় করবো? টুলবার থেকে। এই যে টুলবার থেকে ফন্ট সাইজ, এখান থেকে আমি এটাকে চাইলে 24 আরেকটু বড় করতে পারি 36। আমি এখানে করে দিলাম। দেন হচ্ছে এখন আসেন, আমি চাইলে এটার লেখাটার স্টাইল চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে ফন্ট স্টাইল, এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল আছে, আমি লবস্টার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ফন্ট স্টাইল। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে লেখাটাকে আরো বোল্ড করতে পারবেন, বোল্ড করলে যদিও মোটেও ভালো লাগতেছে না। তারপর হচ্ছে ইটালিক, চাইলে একটু কাট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে চাইলে টেক্সটের কালার করতে পারবেন। এগুলো কিন্তু সকল কিছু আপনার এই ফরম্যাটে পাওয়া যায়, তবে টুলবারে খুব সহজে আপনি যাতে সহজে ব্যবহার করতে পারেন সেই জিনিসটা এখানে দেখানো আছে। ঠিক আছে, আমি এখানে কালার করে নিলাম, দেখেন আমারটা কালার হয়ে গেছে। আমি আবার এখান থেকে চাইলে, আমরা যেটা ব্যবহার করছিলাম হচ্ছে গুগল ডক্সে হাইলাইট কালার হিসাবে, মানে এরকম ভাবেই থাকে, তাই না? এখানে কিন্তু এটা পাবেন, এখানে হচ্ছে ফিল কালার, মানে সম্পূর্ণ ঘরটাই কালার হয়ে যাবে। এই যে এখান থেকে ফিল কালার, এখান থেকে চাইলে আমি যে কোনো কালার একটা ব্যবহার করতে পারি। কোন কালারটা ব্যবহার করা যায়? এই কালারটা আমি ব্যবহার করলাম, তবে এই কালারটা যদিও একটু ভালো লাগতেছে না, কালারটাকে হোয়াইট করে দিই, এবার ভালো লাগবে। ঠিক আছে, এটাই বলা হয় ফিল কালার। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমি চাচ্ছি আমার লেখাটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসবো। হ্যাঁ, আমার লেখাটা তো অনেক সম্পূর্ণ বাম দিকে, আমি চাচ্ছি মাঝ বরাবর নিয়ে আসবো। এর জন্য আমি কোন অপশনটাকে ব্যবহার করবো? দেখি একটু বলেন তো সবাই, সকলের কাছে কোশ্চেন, অ্যান্সার দেন দেখি কার কার ভাইয়া যদি মনে অ্যালাইন হচ্ছে। অ্যালাইন অপশনটা ব্যবহৃত হবে। আচ্ছা, অ্যালাইন, কোন অ্যালাইনটা ব্যবহার করবো? অ্যালাইনে তো 4-5টা অপশন থাকে, কোনটা? আপনার সেন্টার অ্যালাইন যেটা। অ্যালাইনে তো 4-5টা অপশন, সেন্টার অ্যালাইন। আচ্ছা, আর কেউ নাই? শেষ একজনই? আপনি অ্যালাইনের যে একটা অ্যারো চিহ্ন আছে, ড্রপ ডাউনে ক্লিক করলে ওখানে মাঝখান বরাবর একটা অ্যালাইন চিহ্ন আছে যেটা সিম্বল, ওইটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে। ঠিক একটু উপরে, কার্সরটা উপরে, না এটা ডান পাশে। জি স্যার, ডান পাশে।
হ্যাঁ, মাথা একটা সেন্টার। এটাকে বলতে হবে সেন্টার অ্যালাইনমেন্ট। নামটা সবাই মনে রাখবেন, এটাকে বলা হয় সেন্টার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, সবাই মনে রাখবেন, মোটামুটি আপনারা সঠিক অ্যান্সারই দিয়েছেন। নামটা মনে রাখার চেষ্টা করবেন, এটার নাম হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ওকে, আমি এখানে এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করে আমি এখানে যে অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, এখান থেকে সেন্টার মানে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করবো, আমার লেখাটা কিন্তু সেন্টার চলে আসছে। তো আমার হেডলাইনের মতো কিন্তু জায়গা আমি পেয়ে গেলাম, যেটা আমার প্রয়োজন ছিল। হোল্ড করবেন প্লিজ। হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্ট। আচ্ছা, এখন আমি ধরেন এখানে গুগল শিটে মূলত কোন ধরনের কাজের আগে জানতে হবে। গুগল শিটে মূলত কাজই হয় বিভিন্ন কোম্পানি হিসাব কিতাব, বিভিন্ন জিনিসের একটা নিয়ম মাফিক সুন্দর একটা শিটের জন্য। হ্যাঁ, একটা শিটে বিভিন্ন এই ছোট ছোট ঘরগুলোতে কি লেখা যেতে পারে, অবশ্যই হিসাব কিতাবের জন্য এটাকে ব্যবহার করা হয়। মাস কি মাসের হিসাব, বছরের হিসাব, সম্পূর্ণ হিসাবগুলাই এখানে ব্যবহার করা হয়। আর সেই সকল হিসাবগুলাই কিভাবে করতে হয়, কোন ধরনের ফর্মুলা এখানে ব্যবহার হয় এবং কি কি করতে হবে সেই হিসাবগুলো রাখার জন্য, সেগুলাই আমরা দেখব। এখানে সেটা দেখার জন্য আমি একটা কিছু ফিল্ড নিচ্ছি, মানে নিজের মন মতো কিছু নাম, তারপর হচ্ছে মাসের নাম। আমরা যেহেতু একটা স্যালারি শিটের মতো তৈরি করব, তাই এগুলো নিচ্ছি। ওকে, চারটা মাসই নিলাম, বেশি নিলাম না। তারপরে এখানে কিছু নাম ব্যবহার করি। নামগুলো এখানে আমি তাদের একটা মাসিক একটা হিসাব নিচ্ছি নিজের ইচ্ছে মতো। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে সম্পূর্ণ হিসাবটা, বলবো তুমি শিটে সুন্দর করে সাজাও এন্ড একটা চার্ট তৈরি করে দাও। ঠিক আছে, ফাইন। আমার কাছে কিন্তু একটা হিসাব চলে আসছে, আমরা ধরতে পারি যে এটা একটা কোম্পানির মাসিক হিসাব। ঠিক আছে, এখন আমরা কি করব, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হয়, অবশ্যই এটা একটা মোট হিসাব টান দিতে হবে, একটা মোট হিসাব বের করতে হবে আমাদের। এর জন্য কিছু ফর্মুলা ব্যবহার করতে হয়। এই যে এখানে কিছু ফাংশনাল ফর্মুলা আছে, যেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। এর মধ্যে কিছু আমি ব্যবহার করে দেখাবো, আর কিছুগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে করে ফর্মুলাগুলো দেখবেন। প্রথম যেটা করবো সেটা হচ্ছে আমি একটা ইন টোটাল হিসাব বের করব। ইন টোটাল হিসাব বের করবো। ইন টোটাল হিসাব বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, একটা ফর্মুলা, একটা মেথড ব্যবহার করতে হবে। সেই মেথডটা হচ্ছে প্রথমে দিতে হবে ইকুয়াল, ইকুয়াল দিতে হবে সাম, সাম দিয়ে আপনি যতগুলা ঘরকে যোগ করতে যাচ্ছেন ততগুলা ঘরকে এইভাবে দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যতগুলা ঘরকে আপনি একসাথে যোগ করতে চাচ্ছেন ততগুলা ঘরকে আপনি এভাবে সিলেক্ট করে দিবেন। এই দেখেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু এখানে ঘরগুলোর নাম চলে আসছে। কি বলছিলাম, কলাম থেকে বি এন্ড রো থেকে 5, ঘরটার নাম কি দাঁড়ালো B5। হ্যাঁ, আমি B5 থেকে E5 পর্যন্ত যতগুলা ঘর আছে ঠিক ততগুলা ঘরকে যোগ করতে চাচ্ছি। তার জন্য আমার কি করতে হবে, ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে লিখতে হবে সাম। সামটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, সাম মানে হচ্ছে যোগ, সামটা হচ্ছে ফর্মুলা। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঠিক ততগুলা ঘরকে সিলেক্ট করে দিয়ে আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেব, দিয়ে যখন ইন্টার প্রেস করব তখন দেখেন আমার এখানে হিসাবটা চলে আসবে। ঠিক আছে, এলো ভ্যালু তো ঠিকই আছে, হোল্ড।
ইকুয়াল দিয়ে সাম একটু বিফেক্ট থেকে ইফেক্ট কি হচ্ছে উপরে দেখাইতেছে নিচে আসতেছে না কেন আচ্ছা এখানে দিয়ে তো আপডেট করছে নাকি সব দেখাচ্ছে আপনি এভাবে ম্যানুয়ালি না করে যদি মনে হয় একটু টেনে যদি করতেন করে দেখতে পারতেন না আসলে হচ্ছে কিনা হচ্ছে না। সব একই প্রসেস সেম প্রসেস না লাস্ট হচ্ছে কিনা ব্র্যাকেটটা দেওয়ার আগে কি করে এন্টার দিয়ে দেন লাস্ট ব্র্যাকেটের আগে। আর এন্টার দিলে মনে কাজ হবে না। ভাই এটা তো আর নতুন করি না এটা আপনাকে বলতে হবে না একটু হোল্ড করেন আমি জানি আমি কি করতেছি এটা ফর্মুলার কোনো প্রকার চেঞ্জ নাই সব একই কাজ না করার কোনো কারণ নেই এখানে হ্যাঁ একটু হোল্ড করেন দেখতেছি কোনো ফর্মুলায় তো কাজ করতেছে না কি হলো হিসাব তো নিচে দেখাচ্ছে তাহলে এখানে দেখাবে না ওয়েট করেন তো গত পরশু দিন তার আগের দিন তো ক্লাসে দেখাইলাম কোনো সমস্যা হয় নাই Sum. Sorry, sheet is sheets. দেখছেন ফর্মুলা এই কি আসছে দেখেন এখানে তাকান এই যে এই অংশটাতে তাকান এই অংশটা দেখতেছেন এই অংশটা দেখেন ইকুয়াল সাম সাম দিয়ে একবার ক্রিয়েট করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দিতে হয়ে গেছে এটা ফর্মুলা আজকে তো চলতেছে না বহুত আগে থেকে চলতেছে আর আমি এটাতে কাজও করি রেগুলার আসলে আজকের ফর্মুলার কি সমস্যা আচ্ছা বিয়োগ দেখি তো একটু একই প্রসেস is possible এই যে আসছে এতক্ষণে আসছে এই যে দেখেন যে আসছে আমার এখানে কোনো ভেজাল ছিল
আমি আবারও দেখাচ্ছি প্রথম থেকে আপনার ফর্মুলা 100% এটা, আমিও জানি তো এটা। এই যে দেখেন এখানে আমার একটু মনে হয়তো বা শিটে কিংবা নেটওয়ার্কিং কোনো প্রবলেমের কারণে এটা শো করে নাই। হ্যাঁ, এখানে যে কাজটা আপনারা করবেন সেটা কি, সেটা হচ্ছে দিবেন ইকুয়াল, ইকুয়াল দিয়ে সাম মানে হচ্ছে যোগ, সাম, সাম দেওয়ার পরে যতগুলা ঘর আপনি যোগ করতে যাচ্ছেন ঠিক এইভাবে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঠিক এইভাবে সিলেক্ট করে দিবেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিবেন, দিয়ে ইন্টার দিয়ে দিবেন। এই যে আপনার যোগফল আপনার সামনে চলে আসবে, আপনার যোগফল আপনার সামনে চলে আসছে, কিন্তু জাস্ট ইন্টার দিলেই হয়ে যাবে। ঠিক আছে, একই মেথড ছিল কিন্তু আমার লোডিং এর কারণে হয়তো কোনো প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমার শো করতেছে না। আমি আরেকটা মেথড ভাইয়া আছে ভাইয়া আরেকবার দেখান প্লিজ। দেখাচ্ছি এখানে 2-3টা ওকে মেথড দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা কি করবেন, প্রথমে দিবেন হচ্ছে ইকুয়াল। এই যে এখানে আমি আবার আসি, এটাকে বাদ দিই, এখানে দেখেন প্রথমে দিবেন হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দিয়ে লিখবেন সাম, SUM দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে পাঁচটা দিবেন। তারপর যতগুলা ঘর আপনি যোগ করতে যাচ্ছেন ঠিক ততগুলা ঘর এইভাবে মাউসের রাইট বাটন দ্বারা আপনি মার্ক করে দিবেন, দিয়ে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে ইন্টার দিয়ে দিবেন, আপনার কাছে আপনার হিসাব চলে আসবে। ঠিক আছে, আপনার এটা যোগফল যত এটা চলে আসবে। আরেকটা পদ্ধতি আছে আরো সহজ, সাম লিখতে হয় না, তবে সামের ব্যাপারটা একটু মজাটা কি, অনেক বেশি সংখ্যা একসাথে যোগ করার জন্য করতে পারে। জাস্ট ইকুয়াল দিয়ে যতগুলা ঘর আপনি যোগ করতে যাচ্ছেন ঠিক ততগুলা ঘর ধরাই দিবেন, ধরাই দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিবেন, দিয়ে মাঝখানের যে কোণটা আছে এই কোণটাকে উঠাই দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দিবেন, ওকে হয়ে গেছে। দেখেন দুইটা একই আসবে। আমি যদি এখন আবার আগের মেথড ব্যবহার করি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এগুলো ধরাই দেই, ইন্টার দিয়ে দিই, চলে আসবে। ঠিক আছে, এতে কয়টা আসছে, C5 থেকে C9। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে মেথড, দুইটা প্রসেস। এখন যদি আমি আবার যোগ করার জন্য যাই, বিয়োগ করার জন্য যদি বলি আপনাদের যে আসলে বিয়োগ যদি করতে চান, একটা জিনিস সবসময় মনে রাখবেন, বিয়োগ হচ্ছে দুইটা সংখ্যা থেকে হয়। বিয়োগ দুইটা সংখ্যা মানে একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা হবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয়, সেই মেথডটা এখানে ব্যবহার করতে হবে। যেমন ইকুয়াল দিতে পারেন, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট থেকে এই দুইটা ঘর আমি ধরাই দিলাম, আমি চাচ্ছি যে এই যে C8 সেল থেকে C9 সেলটা বিয়োগ হবে, E8। হ্যাঁ, এখানে জাস্ট মাঝখানে সেমিকোলন বাদ দিয়ে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এই যে আমার অ্যান্সার চলে আসছে, মানে এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে এটা চলে আসছে। আবার যদি আমি গুণের ক্ষেত্রে যাই, জাস্ট মাঝখানের এই বিয়োগ চিহ্নটা সরাই দিয়ে মাল্টিপল চিহ্ন দিয়ে দিলে গুণফল চলে আসবে। ভাগের ক্ষেত্র এই যে ভাগফল চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের প্রসেস। ওকে, এখন আমরা আবার একটু যাব, ধরেন এখানে তো আমরা দেখলাম যে তারা এক এক সময় এক এক ইনকাম করতেছে, কারো এপ্রিল মাসে ছিল 35, মার্চে ছিল 15, ফেব্রুয়ারিতে ছিল আবার 68, আবার জানুয়ারিতে এসে পড়ছে 13। এখন আমরা দেখবো তারা এভারেজে কত করছে ইনকাম। হ্যাঁ, এভারেজের ফর্মুলাটা কি, আমরা এভারেজ বের করব। এভারেজও একই ফর্মুলা, একই রকম ভাবে ফর্মুলা ব্যবহার করতে পারেন। এই সকল ফর্মুলা গুলা কই পাবেন, আমি কিন্তু মুখস্থ বলতেছি আপনাদের, সকল ফর্মুলা গুলো কই পাবেন, এই যে এখানে দেখেন টুলবার থেকে এখানে সব ধরনের ফর্মুলা, এগুলো আমরা সবাই মোটামুটি ব্যবহার করবো। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম কাউন্টটা দরকার লাগে না যদি ফাইন্যান্সিয়াল ভাবে, এগুলো আমরা ব্যবহার করব। এভারেজের ক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে অটোমেটিক চলে আসছে, কিন্তু এভারেজ লিখবেন, AVERAGE, এভারেজ। এভারেজে ক্লিক করে আপনি যে কটা ঘর চাচ্ছেন, মানে আমি চাচ্ছি এই 4টা ঘরের থেকে এভারেজ বের হবে আমার। ঠিক আছে, এই 4টা ঘর B5 থেকে E5 পর্যন্ত, এই 4টা ঘর ধরাই দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে ইন্টার দিয়ে দিব, আমার চলে আসবে এই শফিক সাহেব তিনি এভারেজ প্রতি মাসে 33 করে ইনকাম করছে। এটা একটা হিসাব ধরতে পারি আমরা। আবার যদি রফিক সাহেবেরটা আসি, সেম একই কিন্তু পদ্ধতি, ইকুয়াল দিয়ে এভারেজ। হ্যাঁ, এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আপনি যে কটা ঘরকে ঘরের মধ্যে করে আপনি এভারেজ বের করতে চাচ্ছেন ঠিক ওই কটা ঘরকে সিলেক্ট করে দিয়ে ইন্টার দিয়ে দিবেন, চলে আসছে, অটোফিল করে দিলাম। হ্যাঁ, আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনারা। তারপর আবার যদি আসি
খুব ম্যাক্সিমাম, মজা লাগে ভাইয়া। তারপর আবার যদি বলি ম্যাক্সিমাম, ঠিক একই পদ্ধতি। জাস্ট আপনার প্রসেসটা জানতে হবে, জাস্ট ফর্মুলাগুলো জানতে হবে যে কোন ফর্মুলাটা কিসের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, এতটুকু যখন জানবেন তখন অ্যাপ্রুভ হয়ে যাবে। আবার এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আবার এই যে কাজ করতে গিয়া খালি মনে করেন যে এখানে অটো পেয়ে খালি অটোতে ক্লিক করেন, এখানে কিন্তু অটোর একটা ভুল আছে। কি অটো ভুলটা আছে? আমাদের কাজ হচ্ছে B5 থেকে E5 পর্যন্ত, হ্যাঁ এতটুকু হচ্ছে আমাদের কাজের হিসাব, কিন্তু অটো কি করছে F5 পর্যন্ত নিচ্ছে, মানে যেটা আমাদের ইন টোটাল হিসাব। ওই হিসাব তো আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে বের করা যাবে না, এটা সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? ম্যাক্স বলতে হচ্ছে যে তারা এই 4 মাসে কোন মাসটাতে সে সবচেয়ে বেশি ইনকাম করছে, ওটা ফাইন্ড আউট করা হচ্ছে ম্যাক্সের কাজ। তো আমি এখানে কি ফর্মুলা ব্যবহার করব? ম্যাক্স। ম্যাক্স ব্যবহার করার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে 4টা ঘর হচ্ছে আমার কাজের মেইন, এই 4টা ঘর ধরাই দিলাম, ধরাই দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে ইন্টার চলে আসছে। এখান থেকে আমি আবার ম্যাক্সিমাম দিলাম। তারা একজন ম্যাক্স করছে ফেব্রুয়ারিতে, একজন ম্যাক্স করছে হচ্ছে কি মার্চে, এভাবে তারা ম্যাক্স গুলো আসছে। আবার যদি মিনিমাম দেখি, মিনিমামে একই ফর্মুলা, ইকুয়াল MIN। এখানে একটু ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি MIN দ্বারা মাইনাস বোঝায়, MIN দ্বারা মিনিমাম বোঝায়। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে এখানে যখন আপনি এই যে এগুলোর উপর এভাবে মাউসটা হভার করবেন, হভার করার সময় দেখেন নিচে কিন্তু একটা ছোট নোটিফিকেশন বলতে পারেন, একটা মেসেজ বলতে পারেন, এটাকে মেসেজ দিয়ে দিয়েছে। কি মেসেজ? MIN মিনিমাম বুঝাইছে, এখানে লেখা আছে মিনিমাম ভ্যালু ইন এ নিউমেরিক ডাটা সেট, এখানে বলা আছে। আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস কিন্তু বলা আছে, ডিফারেন্স অফ টু নাম্বার আর মিনা, এটাও কিন্তু মিনিমাম নিউমেরিক ভ্যালু ইন ডাটা সেট, এই দুইটা দ্বারাই মিনিমাম বোঝায়। এটা ফোকাসে রাখতে হবে, আপনাদের মাথায় রাখবেন যে আপনি কোনটা ব্যবহার করতেছেন। আমরা মাইনাস ব্যবহার করবো, এখানে আবারও কিন্তু একই ভুল করছে, কিন্তু এই অটোমেটিক অ্যালগোরিদম কিন্তু একই ভুল করছে, আমাদের কিন্তু আবারও F5 এ নিয়ে আসছে। এই ভুলটা কিন্তু আপনাদের করা যাবে না, এটা মনে রাখতে হবে সবার। আচ্ছা, দুইটা ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে না, এখানে কি করব আমরা? E5 দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট এসে বসে ডান। এখন আরেকটু ব্যাপার আছে, এটা কোম্পানিতে কি থাকে? কমিশন। এটা সবসময় মনে রাখবেন, কমিশন থাকে। কমিশন একটা বাৎসরিক কমিশন হতে পারে, অন্যান্য কমিশন হতে পারে। এই কমিশনটা কি? এই কমিশনটা তো বুঝেনি আপনারা যে বিভিন্ন কোম্পানি তারা বাৎসরিক একটা ঈদ বোনাস থাকে কিংবা সেল বোনাস, এমন কিছু বোনাস থাকে, সেই বোনাসটাই হচ্ছে কমিশন। আর এই কমিশনটা কিভাবে দেয়? বিভিন্ন পার্সেন্টেজ হিসাবে, যেমন 10%, 5%, হ্যাঁ 2%, যেভাবে দেয়। ক্লায়েন্ট আপনাকে যেমনটাই বলুক না কেন, ঠিক তেমনটাই করতে পারবেন। যেমন আমি ধরলাম এখানে 5% কমিশন, 5% কমিশন, 5% কমিশন ধরলাম, দাম হলো কমিশন। আচ্ছা, এই 5% কমিশনের ক্ষেত্রে কি হবে? দেখেন এখানে কিছুই লাগবে না, জাস্ট ইকুয়াল দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমিশনটা বের হয় কোথা থেকে? ইন টোটাল হিসাবের থেকে, মানে তিনি মোট যা ইনকাম করছে তার থেকে কিছু কমিশন না। তাহলে মোট ইনকামে মানে ইন টোটালে ক্লিক করবেন, ইন টোটালে ক্লিক করার পরে মাল্টিপল কোশ্চেনে দিবেন, তারপর হচ্ছে কত পার্সেন্ট, এখানে 5, এই যে পার্সেন্ট, এখানে বোঝার চেষ্টা করেন। ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনার ইন টোটাল যে হিসাবটা, মানে একটা তো ইন টোটাল হিসাব আছে বাৎসরিক তিনি এত ইনকাম করছে, যেমন এখানে শফিক সাহেব বাৎসরিক ইনকাম করছে 1,32,613, সেটা কত নাম্বার সেলে আছে? F5, সেই সেলটাকে আমি সিলেক্ট করছি। তারপর গুণ দিব কতর সাথে? 5 এর সাথে, মানে 5% কমিশন, 5% দিয়ে ইন্টার। তিনি কমিশন পাচ্ছে হচ্ছে 6,630, 5% কমিশনে। 1 লাখের 5% তো 5,000 আসে। হ্যাঁ ঠিক আছে, ওকে, 6,630 সকলটা যদি দেই, সকলটাই চলে আসছে। হ্যাঁ ইমন ভাই বলেন। ভাই এই কমিশনের এই ফর্মুলাটা ভাই বুঝতে পারি না, একটু নেটওয়ার্ক প্রবলেম কারণে আমি দেখতে পাই নাই, কাইন্ডলি যদি আরেকবার বলতেন। আচ্ছা, আবারও বলতেছি, দেখেন কমিশনের ইয়াটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে বলি, কমিশনটা বের হয় মোট হিসাব থেকে, এটা সবসময় মনে রাখবেন, কমিশনটা বের হয় মোট হিসাব থেকে। হ্যাঁ, আপনার এখানে ইন টোটাল হিসাব যে যত নাম্বার সেলে আছে সেই সেলটাকে আগে সিলেক্ট করবেন, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কত নাম্বার সেলটাকে আমি সিলেক্ট করছি। যেমন আমার এখানে শফিক সাহেবের যে হিসাবটা আছে সেটা কত নাম্বার করে? F5,
F5 সিলেক্ট করছি, তারপর সে F5 এর সাথে গুণ দিব 5% কমিশনকে, এখানে গুণ 5% কমিশন দিয়ে জি। আমরা সবসময় জানি যে গুণ হিসাব থেকে মানে মোট হিসাব থেকে কমিশন বের করতে হলে শতকরা করতে হয়, তাই না? জি তো আমরা জি যদি জি এটা আলাদাভাবে করতাম তাও কিন্তু একই হতো। F5 into 5 হুম। দিলে যেটা আসতো সেটাকে আমি যদি আবার ভাগ দিতাম 100 দ্বারা, তাহলে আমার কাছে এইটাই আসতো, এটাই মানে 100 দ্বারা ভাগ হয়। এটা হচ্ছে একটা শতকরার হিসাব। জি এখানে জাস্ট আমি ওই শতকরা হিসাবে আর যাই নাই, সরাসরি পার্সেন্টেজ দিয়ে বের করে দিছি, মানে মোট হিসাব ইনটু যত পার্সেন্ট ক্লায়েন্ট যত বলবে, পার্সেন্ট 5% ক্লায়েন্ট করবো 10%, ওটাই হ্যাঁ ওটা দ্বারা জাস্ট ইন্টার দিয়ে দিবেন, আশা করব এটা হচ্ছে বুঝতে কমিশন পারছি হিসাব। ওই ফর্মুলাটা দেখার জন্য। ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তার কাউন্ট এখানে দরকার নাই, আরো যত যত ফর্মুলা আছে মোটামুটি ওই ফর্মুলা গুলা লাগে না। হ্যাঁ, ছোট এখানে যেহেতু বেসিক কাজটা করা হয় ওই ফর্মুলা গুলো এতটা প্রয়োজন পড়ে না। তারপরও নিজেদের প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিসের শেষ নাই, নিজেরা বসে বসে ট্রাই করবেন। দেখেন একটা ফর্মুলা জানতেছেন না, ধরেন আপনি জানেন না এই ডাটাবেস ফর্মুলা কি কাজ, ডাটাবেসের ভিতরে কতগুলো ডাটাবেস, হ্যাঁ আপনি জানেন না ফাইন্যান্সিয়াল ফর্মুলা কি কাজ, অনেকগুলো ফাইন্যান্সিয়াল, জাস্ট গুগলে সার্চ করেন। এই যে দেখেন ফাইন্যান্সিয়াল ফর্মুলার কি, সকল কিছু চলে আসবে, ফর্মুলা ফাইন্যান্সিয়াল, হ্যাঁ 10 ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন অন শুড নো ফর ম্যানেজিং ওয়ান, সব চলে আসবে এখানে। গুগল থাকতে কারো দরকার পড়ে না। আর একজন ফ্রিল্যান্সারের গুগলটা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু, কেননা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আপনি কাউরে পাবেন না বাসে, তখন আপনি আপনার নিজে এগুলো রিসার্চ করতে হবে। আমরা হয়তো 2-4-6 মাস পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনি কাজ করতে পারতেছেন, পুরোপুরি ভাবে নিজে এক্সপার্ট হয়ে উঠছেন, তখন কিন্তু সাপোর্ট থাকবে। কিন্তু যখন আপডেটেড মেথড আসবে তখন হয়তো আমাকে নাও পেতে পারেন, হতে পারে যে আমাকে পেলেন না, তখন নিজেকে কিভাবে মেনটেন করবেন? তখন নিজেকে নিজেই মেনটেন করতে হবে, নিজেকে নিজেই কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এই ছিল আমার একটা বিষয়। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে। চার্ট, বিদেশিরা কিন্তু চার্ট চায় অনেক, হ্যাঁ চার্টটা তৈরি করার জন্য কি করব, এইভাবে সবগুলাকে সিলেক্ট করব, নাম টাম যা আছে এভরিথিং সিলেক্ট করে এই যে টুলবার থেকে দেখেন চার্ট, চার্টে দিয়ে দিলাম, দেখেন একটা চার্ট চলে আসছে আমার সামনে, দেখছেন চার্ট। এখান থেকে আপনি বিভিন্ন ভাবে দিবেন, পাই চার্ট করতে পারবেন, স্টাইলিশ চার্ট করতে পারবেন, 3D চার্ট করতে পারবেন, এটা হচ্ছে চার্ট। আর বিদেশ কান্ট্রির বাইরের কান্ট্রি যারাই আছে না কেন তারা বেশিরভাগ চার্ট গুলা চায়, চার্ট গুলা যখন চাইবে তখন দেওয়ার চেষ্টা করবে, পাই চার্টটা বেশি চলে। এটা হচ্ছে চার্ট, একদম সহজ, মানে যতগুলো হিসাব আছে আপনার সবগুলো হিসাব একসাথে ধরবেন, একসাথে মার্ক করবেন, মার্ক করে চার্টে ক্লিক করে দেবেন, চার্ট চলে আসবে। এখান থেকে চাইলে চার্ট আরো কাস্টমাইজেশন করা যায়, আর অনেক ধরনের করা যায়, সমস্যা নাই, বুঝছেন? যেমনটা দরকার এমনটা করতে পারবেন। এই ছিল আপনাদের চার্ট। চার্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কিংবা এই ফর্মুলা গুলা নিয়ে কারো কোনো কোশ্চেন, যে ফর্মুলা গুলা দেখাইলাম এই পর্যন্ত, ফর্মুলা এবং চার্ট এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপরে আমি আবার একটু অন্য টপিকে যাব। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। চার্টে মানে আপনার একটা কথা বলতে চাচ্ছেন, কথার কথা যে আমি যদি 5টা ভাগ করি, 5টা ভাগের মধ্যে কোনোটার মধ্যে 10, কোনোটা 15 বা কোনোটা 70, কোনোটা 30, এই যে বিভিন্ন কালার বা ভেদে যে ছোট বড় বিভিন্ন গ্রাফ দেখাচ্ছে, এই সিস্টেমটা একটু যদি আরেকবার বুঝিয়ে বলুন। গ্রাফ স্টাইল একবারে বললেই তো হয়, গ্রাফটাই তো, চার্টটা কিভাবে হয়, মানে আপনি যে গোল যে চার্টটা দেখালেন গোলের, চার্টের যে হিসাবটা, চার্টের হিসাবটা, তাই তো? আচ্ছা, চার্টের হিসাবটা যদি বলি, এখানেই দেখেন, হ্যাঁ এখানে সব দেওয়া আছে। এখানে জানুয়ারির একটা কালার দেওয়া আছে, কিন্তু ফেব্রুয়ারি একটা কালার, মার্চের একটা কালার, এপ্রিল একটা কালার, ইন টোটালের একটা কালার, এভারেজের একটা কালার, ম্যাক্সিমাম একটা কালার, মিনিমাম একটা কালার, আর কমিশনের একটা কালার, কি করে কালার দেওয়া আছে।
And এই সাইডটাতে রেঞ্জ দেওয়া আছে 1 লাখ থেকে 3 লাখ, তাই না? 5টা শূন্য তো এখানে, হ্যাঁ 3 লাখ। 1 লাখ থেকে 3 লাখ মানে এখানে 1 লাখ থেকে শুরু হয়েছে 3 লাখ পর্যন্ত গেছে। 0 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ। এখন এই নিচে দেখেন কর্মী যারা ওয়ার্কার তাদের নাম দেওয়া আছে। মানে এখন যদি আমি বলি শফিক সাহেবের কথা, শফিক সাহেবের ইনকামটা কত জানুয়ারিতে? জানুয়ারি কোনটা চিনবো? এই যে ব্লু কালার, এই যে প্রথমে দেখছেন জানুয়ারিতে তার কেমন ছিল? অনেক লো। তারপরে কি ফেব্রুয়ারিতে, এই যে ফেব্রুয়ারি কালার দেখছেন, এই যে কালার, হ্যাঁ এটা হচ্ছে চার্টের স্টাইল। ফেব্রুয়ারি কততে আছে? ফেব্রুয়ারি তার মোটামুটি 1 লাখের কাছাকাছি আসছে। এটা তো মনে হয় 63 ছিল, এই যে ফেব্রুয়ারি এটা 68 ছিল, হ্যাঁ 1 লাখের কাছাকাছি। মানে ইনকাম রেঞ্জ এটা দেখলেই বোঝা যাবে যে ইনকাম রেঞ্জটা কেমন, দেখলেই বোঝা যাবে। তারপর আবার ইয়োলোতে কি, ইয়োলো হচ্ছে মার্চের। এখানে আর এই যারা আছে তারা এই 4টা ধারা কিন্তু তারা হিসাব করে না যে কত কত, 4টা খালি দেখবে যে হ্যাঁ আপনার ইনকাম রেঞ্জ তো অনেক কম, এই যে দেখাই যাচ্ছে, হ্যাঁ কত হয়েছে এটা দেখার সময় নাই, আপনার ইনকাম রেঞ্জ তো অনেক কম। হ্যাঁ আপনার তবে এভারেজ কিংবা ম্যাক্সিমামের বিষয়টা অনেকটা ভালো ছিল, মানে এভারেজটাও তো অনেক কম, এভারেজে খুব কম ইনকাম হয়েছে আর আপনার। 1 লাখ থেকে 3 লাখ আসলো কিভাবে এটা? বুঝি নাই। 1 লাখ থেকে 3 লাখ ওই যে লেখাগুলো 1 লাখ টাকা কোথা থেকে আসলো? 3 লাখ 1 লাখ, 1 লাখ ইন টোটাল হিসাবে এখানে ইন টোটাল অনেক হাই গেছে না? এই যে ইন টোটাল দেখেন একজন 1,32,000, একজন 1,71,000, একজন 2,67,000। তো এটা দেখাতে হবে না এখানে যে কার ইন টোটাল হিসাবে কত গেছে? যেমন জব্বার সাহেবের ইন টোটাল কত গেছে? 2,67,000। তাহলে এখানে যদি 1 লাখের ঘর না থাকে তাহলে বুঝবে কিভাবে? এই যে কত 2,67,000 দেখছেন ইন টোটাল, এগুলো শফিক সাহেবের, জব্বার সাহেবের। তো এখানে যদি আপনার 3 লাখের ঘর, এখানে তো হিসাবটা দেখাই দেয় না, এখানে রেঞ্জ বুঝতে হবে, রেঞ্জ। 3 হ্যাঁ লাখের বেশি এখানে হইলে রেঞ্জ 4 লাখ আসতো নাকি উপরে আবার 4 হেডলাইন? লাখ আসতো, হ্যাঁ 4 লাখ আসতো। জি জি বুঝতে পারছি এবার, হ্যাঁ। এখানে রেঞ্জ বুঝতে হবে, রেঞ্জ আকারে আসে, ঠিক আছে? জি জি জি। আচ্ছা এখন আমরা যে অংশটাতে যাব সেটা হচ্ছে ভাই প্রশ্ন করছিল যে ভাই আমার যদি একটা নতুন কলাম লাগে তাহলে আমি কি করব। হ্যাঁ এবার আসেন, এর জন্য যেতে হবে আপনাকে ইনসার্টে। হ্যাঁ ইনসার্টে কি যাবেন, ইনসার্টে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে নিই। আপনি যদি চান যে আপনার এই কে নাম্বার কলাম থেকে আপনি এল এ আরেকটা এক্সট্রা কলাম নেবেন, এখানে একটু টান এল আরেকটা এক্সট্রা কলাম নেবেন, হ্যাঁ এই ঘরটাতে একটা এক্সট্রা কলাম দরকার। তাহলে আপনি যেখানটাতে একটা এক্সট্রা কলাম দরকার তার পূর্বের কলামে আপনি মাউস রাখতে হবে। মানে একটা ঘর পূর্বে, একটা কলাম পূর্বে আপনাকে মাউস এভাবে টিপ দিয়ে রাখতে হবে। মানে যদি আপনি চান এই কলামটা নেবেন তাহলে এই কলামের পূর্বের কলামে রাখতে হবে। দেন এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট থেকে এই যে দেখেন কলাম। এখন আপনি কলামটা কোন দিকে যাচ্ছেন, বামে দেবে না ডানে যাবে? আমি যাচ্ছি কলামটা যাবে ডানে, তাহলে ইনসার্ট ওয়ান কলাম রাইট, এল নাম্বারের কলামে চলে আসছে কলাম, এটাকে বলা হয় ইনসার্ট কলাম। আবার আমি যদি চাই রো এর ক্ষেত্রে একই, যেখানটাতে রো নিব তার পূর্বের রোয়ে আমার মাউস রাখতে হবে। যেখানটাতে রো নিতে চাচ্ছি তার পূর্বের রোয়ে আমার মাউস নিতে হবে। দেন এখান থেকে এই যে ইনসার্ট থেকে এই যে রোতে গিয়ে ইনসার্ট ওয়ান রো অ্যাবভ না ইনসার্ট ওয়ান রো ব্লো, অ্যাবভ মানে হচ্ছে উপরে, ব্লো মানে হচ্ছে নিচে। আমি ইনসার্ট ওয়ান রো ব্লোতে ক্লিক করব। এটা কিন্তু রো বেড়ে গেছে, আমার কিন্তু আগে 13 নম্বর ঘরে ছিল, এখন 14 নম্বর ঘরে আছে। আবার দেখেন আমার কিন্তু 15 নম্বর রোটা খালি। এখন যদি আমি এখান থেকে ইনসার্ট ওয়ান রো ব্লো দেই, দেখেন 15 নম্বর রোটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। এটা হচ্ছে ইনসার্ট বলা হয়। আচ্ছা এখানে আবার দেখেন, এখানে আবার যদি আপনি সেল নিতে চান, একটা সেল বাড়াবেন চাইলে একটা সেল বাড়াতে পারবেন। এখানে যদি বলি ইনসার্ট সেল এন্ড শিফট রাইট, হ্যাঁ ডান দিকে একটা সেল বাড়বে, বেড়ে গেছে একটা সেল, এটা চাইলে বাড়াতে পারবেন। এখানে আরো দেখেন শিট, এগুলো দরকার নাই। এই যে চার্ট যেটা আমরা করছিলাম, ইমেজের ক্ষেত্রে যদি আসি, ইনসার্ট ইমেজ ইন সেল, মানে একটা সেলে ইমেজ দিতে পারবেন চাইলে। এই যে ইনসার্ট ইমেজ ইন সেল মানে একটা সেলে, ছোট সেলটাতে ইমেজ চলে আসবে। দেখি তো এখানে ইমেজ আছে নাকি, আমার ইমেজ তো সম্ভবত নাই। আপলোডে যাই, এখান থেকে ইমেজ,
এই যে image। এই যে ইমেজ চলে আসে একটা সেলে, হ্যাঁ, ছোট একটা সেলে। আর আমি যদি চাই না পুরো পেজ আমার সেলে লাগবে না, আমার ফুল পেজে থাকে, এখানে একটা আলাদা চার্টের যতখানি জায়গা ছিল ততখানি জায়গা নিয়ে আমার একটা ইমেজ থাক, তাহলে পারবো। এখান থেকে যে ইমেজ ওভার সেল, এখান থেকে ব্রাউজ, এখান থেকে ডাউনলোড, দেন এখান থেকে এই যে চলে আসছে, ঠিক আছে, এটা বলা হয় ইমেজ ওভার সেল। হ্যাঁ, বাবলি ম্যাডাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি যদি চাই সেল বা আরো মাইনাস করতে তাহলে কিভাবে করব? সেটারও পদ্ধতি আছে। এই যে ইনসার্ট থেকে, এই যে এখান থেকে পারবেন, ভিউ অপশনে ছিল, এই যে এখান থেকে পাবেন। আপনি চাচ্ছেন একটা সেল বাদ দিবেন কিংবা একটা কলাম বাদ দিবেন, এখান থেকে কলামটা এভাবে সিলেক্ট করে দিয়ে রাইট ক্লিক করে এই যে দেখেন ডিলিট কলাম, কলামটা ডিলিট হয়ে গেছে। কিন্তু আমি যদি শুধু এই সেলটাকে বাদ দিব, এই রাইট ক্লিক করে ডিলিট সেল, ডিলিট সেল এন্ড শিফট লেফট, সেল ডিলিট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আমি যদি চাই এই রোটাকে আমি ডিলিট করে দিব, এই রোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট রো, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন ম্যাডাম? ইয়েস অর নো কিছু বলেন, থ্যাংক ইউ স্যার। বলবেন তো যে হ্যাঁ বুঝতে পারছি কি আসে বিষয়গুলো, অন্য কোনো প্রশ্ন থাকলে বলবেন, ঠিক আছে। তাহলে এটা ছিল আপনার এতটুকু। আর এই যে ফাংশনটা এখানে আছে, লিংক জিনিসটা একটু, আচ্ছা আমরা কি একটু বলেন তো, গুগল শিটে গুগল ডক্সে কি আপনারা শেয়ার অপশনটা দেখছিলেন? মানে আপনারা ওখান থেকে চাইলে আমার এই কম্পিউটারে ঢুকতে পারবেন, এই অপশনটা কি ব্যবহার দেখাইছিলাম গত ক্লাসে? না ভাই, দেখানো হয়নি। জি স্যার, দেখানো আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এখান থেকে টেক্সট র্যাপিংটা একটু দেখাতে হবে, রোটেশন, আর এখানে ফরম্যাটিং নাই, ডাটা থেকে ফিল্টার, ডাটা ক্লিন আপ, এগুলো আর কিছু নেই। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে লেখাগুলোকে চাইলে আপনি টেক্সট র্যাপিং করে দিতে পারবেন, এটাকে বলা টেক্সট র্যাপিং। কোনটা এটা? এই যে টুলবার থেকে টেক্সট র্যাপিং এ ক্লিক করে এই যে টেক্সট রোটেশন, এভাবে রোটেট করে দিতে পারবেন সেটা, বুঝতে পারছেন? এটা বলা হয় টেক্সট রোটেশন। চাইলে এভাবে স্টাইল করে দিতে পারবেন। তারপর আবার এখানে আরেকটু আছে ফিল্টার। এই ফিল্টার জিনিসটা কি? ফিল্টার জিনিসটা হচ্ছে, আমরা পানির ফিল্টারের মানে কি বুঝি? জীবাণু ছেকে পিওর পানিটা আমাদেরকে দেয়, ছাকা যেটাকে বলা হয়, তাই না? এক ধরনের ছাকনি বলা হয় এটাকে। এই ফিল্টারটা হচ্ছে একই জিনিস। এই যে ফিল্টার, এখান থেকে আপনি চাইলে ছোট বড় সাজায় নিতে পারবেন। যেমন আমি শর্ট করে নিব, ছোট থেকে বড় আসবে, শর্টে দিলাম ছোট থেকে বড়, প্রথম 13, তারপরে 26, তারপরে 36, তারপরে 45, তারপরে 48, ছোট থেকে বড় আসছে। কিন্তু আমি এখানে চাচ্ছি আগে ABCD আসবে ফিল্টারে। এই যে এখান থেকে আমি এ দিলে কি জে এর পরে কিন্তু কে আসে, তাই না? জে কে এল, এল এর পরে আসে কি এম, এভাবে সিরিয়াল মতো আসবে। এটা হচ্ছে ফিল্টার। আমি এখানেও চাইলে ফিল্টার করে দিতে পারবো। আমি চাচ্ছি এখানে ছোট থেকে বড় আসুক, বড় থেকে ছোটতে যাক, দেন বড় থেকে ছোটতে আসে, ঠিক আছে। এইভাবে এগুলো ফিল্টার করে দেওয়া যায়, এটাকে বলা হয় ছাকা। হ্যাঁ, কালার আলাদা করা যায়, নাম্বারে ছোট থেকে বড় করা যায়, বড় থেকে, এই যে দেখেন এখানে ফিল্টার যখন ক্লিক করলাম, এই দেখেন শর্ট বাই কালার, ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই ভ্যালু, সব চাইলে এখান থেকে করা পসিবল। এটাকে বলা হয় ফিল্টার। বুঝতে পারছেন? এই কলামটাকে একটু ডিলিট করে দিই। তো এই ছিল আপনাদের আজকের গুগল শিট। এখন যে অংশটা বাকি আছে এই অংশে কাজ করবেন, প্লাস হচ্ছে আমাদের প্রশ্ন করবেন, ঠিক আছে? এই অংশটা কাজ করবেন, প্লাস হচ্ছে আমাদের কোশ্চেন করার নিয়ম তো এটা না, আপু কেন বোঝেন? হ্যাঁ, এখন তো সবাই কোশ্চেন করবে,
সবাই হাত উঠান, সবাই হাত উঠান, যারা যারা প্রশ্ন করবেন সবাই হাত উঠান, প্রশ্ন করতে পারবেন এখন, ঠিক আছে? কৃষ্ণা দে, উনি আপনি প্রশ্ন করতে যাচ্ছিলেন, আপনার প্রশ্নটা নিব, তবে হাত উঠান এখানে, যারা যারা প্রশ্ন করতে চান সবাই হাত উঠান। এই যে এখান থেকে দেখেন ডানে শেয়ার বাটন আছে, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ার অপশনটার ব্যবহার কি আমি আগে একটু বলে দিই। শেয়ার অপশনটার ব্যবহার হচ্ছে মানে আপনারা এখানে কাজ করবেন, আমি সেটা বসে বসে দেখতে পাবো। আপনার ক্লায়েন্টের সাথে এই কাজটা বেশি করতে হবে আপনাকে। ক্লায়েন্ট এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্কে ঢুকে আপনারা কাজ করতে পারবেন। কেমন লিঙ্ক দিবে? শেয়ারে দেওয়ার পরে এই যে গেট লিঙ্ক লেখাটা আছে, এখানে ক্লিক করব, এখানে যে এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেওয়ার পরে এই যে এখানে দেখেন ভিউয়ার, এখানে ক্লিক করে ভিউয়ার এখান থেকে আমি আপনাদের এডিটর বানায় দিলাম, মানে আপনারা চাইলে এখানে এসে লেখালেখি করতে পারবেন, যদিও এটা আমার কম্পিউটার, কোনো সমস্যা নেই, আপনারা ঢুকে লেখালেখি করতে পারবেন। এই লিঙ্কটা আপনাদের এই মেসেজ বক্সে দিয়ে দিলাম। এই মেসেজ বক্সে দিয়ে দিলাম, এখন এই লিঙ্কে ঢুকেন, আপনারা কয়েকজন ঢুকেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এবারে আসি প্রশ্নে। বাবলি ম্যাডাম তার কিছু বলবেন না? আর কিছু বলতে চান আপনি? জি না স্যার, ঠিক আছে আমি বুঝে। আচ্ছা, হাতটা নামায় দেন কষ্ট করে। জি, কৃষ্ণা দে ম্যাডাম বলেন। হ্যাঁ ভাইয়া, মানে আমি যে কাজগুলো এতক্ষণ করলাম এগুলো তো আপনি বলছেন যে নিজে নিজেই সেভ হয়ে যাবে, তো এগুলো সেভ হয়ে কি গুগল ড্রাইভে থাকবে? জি, গুগল ড্রাইভে থাকবে হাজার ইমেলে। আচ্ছা, সব গুগল ড্রাইভে থাকবে। আপনাকে মেইলটা এরপর ব্যবহার করবেন। এরপর কি বলেন? এরপর এই মানে মানে আমি রিভিউ করব কিভাবে? গুগল ড্রাইভে গেলে কি আমি এগুলো দেখতে পারবো? এখান থেকে চলে যাবেন, সরাসরি এখানে গুগল শিট লিখবেন। গুগল শিটস লিখবেন, শিট লেখার পরে এখান থেকে গো টু শিট, এই যে এই নিচের এই অংশে সবগুলো আসবে, যতগুলো আপনার আছে সবগুলো চলে আসবে, দেখছেন সব চলে আসছে। এই যে একটু আগে আপনাদের এটাতে কাজ দেখাইছে, তাই না? যে ক্লিক করলে এই যে এটা আপনাদের এইমাত্র যেটা দেখাইছে, ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, বাবলি ম্যাডাম কি আরো কিছু বলতে চান? আবার হাত উঠেছেন দেখলাম। না স্যার, আমার এটা দেখছে না তো। আচ্ছা, হাত নামায় দেন, হাত নামায় দেন, ঠিক আছে। তাহলে আর কারো কিছু বলার নাই তাহলে? হ্যাঁ, তাহলে আজকের জন্য ক্লাস এতটুকুই থাকতেছে। এই জিনিসটা হচ্ছে সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করবেন কি? প্র্যাকটিস করবেন হচ্ছে এরকম একটা নিজেরা নিজেদের মতো করে একটা শীট তৈরি করবেন, এন্ড হচ্ছে চার্ট তৈরি করবেন, এন্ড হচ্ছে ফর্মুলা গুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না বুঝেন, ফর্মুলার গুগল আছে, গুগল থেকে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? বাংলায় লিখবেন, বাংলায় অ্যান্সার পাবেন, কোনো সমস্যা নেই। বহুত ফোরাম আছে যারা এই ফর্মুলা গুলো নিয়ে কাজ করে, তারা এরকম লেখালেখি করে দেয়। ওকে, এই কাজটা হচ্ছে আপনাদের। স্যার আমি যে লিখছি এমনি মানে সাব্বির ভাই, এই যে আপনার লেখা আসছে তো এখানে, এই যে সাব্বির লেখা, এই যে সাব্বির। স্যার আমাকে একটা জিনিস দেখা দেন স্যার, অনেক সময় আছে স্যার আমরা মানে পার্সেন্টেজটা মাইনাস করি, ঠিক আছে, আবার অনেক জায়গায় স্যার দেখা গেছে পার্সেন্টেজটা প্লাসও করা লাগে। দেখা গেছে আমি 15,000 টাকা বেতন পাই, আমাকে 5% মানে কোম্পানি ই দিল, তখন আমার 15,000 টাকার সাথে 5% প্লাস হবে স্যার, এই অপশনটাকে আমাকে দেখাবেন? বুঝি নাই আমি আপনার কথাটা, আমার কাছে ক্লিয়ার আসে নাই। স্যার এখন কমিশন যোগ হবে, যোগ করতে যাচ্ছেন? জি স্যার, জি কমিশনটা যোগ আপনি একবারে যোগ করতে যাচ্ছেন, তাই না? ওটা হচ্ছে আপনার কথা। জি আমি জি কিন্তু আলাদা, আমি কিন্তু সেপারেট বের করছি, আপনি চাচ্ছেন একবারে যোগ করার জন্য। জি স্যার। এই হচ্ছে আপনার কথা আর কি। তো এই সেপারেট বের করে আপনি এটার সাথে যোগ করে দেন, ইকুয়াল দিয়ে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট মাঝখানে এটা এন্ড হচ্ছে প্লাস এটা, বাস আপনার মোট একদম ইন টোটাল ইনকাম আসবে হচ্ছে 2,80,000। এইভাবে যোগ করে দেন, তাহলেই তো হয়। আর আপনি যদি ওইভাবে যোগ করতে চান, হ্যাঁ, এভাবে যদি যোগ করতে চান, আগে গুণ করতে হয়। গুণ করতে হবে ইনটু 5%, আপনার জন্য প্লাস 5%।
কিন্তু পার্সেন্ট সবসময় এইভাবে বের করে আসছে +5%। এই যে এইভাবে যোগ করতে হবে, এই যে যোগ একদম হিসাবটা চলে আসবে, যোগ দিলে একসাথে হিসাবটা চলে আসবে। 0.5 আসছে, হয় নাই। এটা যোগের হিসাবটা ভাই বলতে পারলাম না, আমি আজীবন করে আসছি ভাই পার্সেন্টেজ বের করে গুণ ধারা, হ্যাঁ যোগ ধারা কখনো করি নাই তো, কি ভাই বলুন বলেন। পার্সেন্টেজ আমি জানি সবসময় বের করে গুণ, আর যদি একদম গুণ করে দেয় তাহলে হচ্ছে শতকরা দ্বারা ভাগ। এটা হচ্ছে পার্সেন্টেজের শর্টকাট হিসাব, বুঝছেন? স্যার আমরা আমরা মানে আমাদের তো ডাটা এন্ট্রি প্রায় মানে শেষ পর্যায়ে, ঠিক আছে? freelancer.com এ মানে ঢুকলে দেখা জি যায়। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো জি স্যার, আমি বলতেছি যে freelancer.com মার্কেট প্লেসে ঢুকলে আমরা দেখতে পাই যে অনেক ডাটা এন্ট্রি জব গুলা আপনার কথা ক্লিয়ার না, আপনার কথা ক্লিয়ার না। আপনার কথা ক্লিয়ার না। কে বলতেছিলেন আরেকবার বলেন কষ্ট করে, মেসেজে দেন। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করতাম, সেটা হয়তো বা এই টপিকস এর বাইরে, আমি কি বলেন। পারমিশনটা যদি দিতেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি জানতে আচ্ছা চাচ্ছিলাম এই যে টপিক নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? না থাকলে আমি ওনার প্রশ্নটা নিব। এই টপিক নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এই ইন টপিকে কারো কোনো কোশ্চেন মনে হয় নাই। জি ভাই বলেন। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা এই যে স্প্রেডশিটে যে কাজ করতেছি, তো এই যে আমরা অনেক সময় বলে যে ডাটা ট্র্যাকার বলে একটা অপশন ব্যবহার করা হয়, বা অফিসিয়াল হিসাবে অনেক সময় আসে ডাটা ট্র্যাকারের কথা, বুঝছেন? তো এই এটা ট্র্যাকার কি ট্র্যাকারটা আমাদের হয় কি? ট্র্যাকার না, ট্র্যাকার হচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং জন্য, ঠিক আছে? তারা ওই ট্র্যাকার ব্যবহার করে তারপরে ট্র্যাকার গুলো গুগল শিটে আনে। ডাটা ট্র্যাকার হচ্ছে ডিজিটাল মার্কেটার, ফেসবুক গুগল এগুলোর জন্য। তারা যে অ্যাড রান করে, সেই অ্যাড রানের পরে তারা একটা ট্র্যাকার সেটআপ করে এখানে। ওই ট্র্যাকার দ্বারা যে ডাটাগুলো পায় ওটাকে বলা হয় ডাটা ট্র্যাকার। আচ্ছা ভাই, এই কাজটা কি আমাদের শেখানো হবে, মানে এই কোর্সের ভিতরে আছে কি? ডিজিটাল মার্কেটিং এ পাবেন ও, কিভাবে আচ্ছা। ট্র্যাকিং করে ডাটা কালেক্ট করতে হয়, এটা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপার, আমার তো না। ও, না, আমি এটাই আর কি জানতে চাচ্ছিলাম, এই জন্য আমি আগে বলছি এটা টপিকের ওটা বাইরে। ডিজিটাল মার্কেটিং এ পেতে পারেন, ডিজিটাল মার্কেটিং এ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই থাকতেছে। ইনশাল্লাহ আবারও কথা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আচ্ছা আরেকটা কথা, আহ, কয়েকজন স্টুডেন্ট মেসেজ করছিলেন যে একটা ইনকাম সাইট টুকটাক যাতে শর্টকাট কিছু করা যায়। হ্যাঁ, এমন একটা সাইট আছে, প্রতিদিন হয়তো বা 200-100 টাকা ইনকাম করতে পারবেন। এমন একটা সাইট নিয়ে আপনাদের কি মতামত? তাহলে আপনাদের দিতে পারি, আর টুকটাক কাজের সাথে সাথে কাজ করবেন। হ্যাঁ, মানে প্রথম দিনও বলছিলাম আমি। বলেন, আবার মাইক অন করে সবাই কথা বলেন, এখন আর রাইসেন দিতে হবে না, ক্লাস শেষ পর্যায়ে তো। স্যার অবশ্যই mic on করে জি কথা ভাইয়া, বলেন। দিলে ভালো হয়। দিলে ভালো হয়, দিলে ভালো হয়, এমন একটা সাইট স্যার দিলে যেটা ভালো দিয়ে হয়, আমরা তো ফ্রি ভালো থাকি, হয়। করতে পারবো। যে এটা দিয়ে আর কি অন্ততপক্ষে আপনারা টিকে থাকতে পারবেন। দেখা গেছে যে 1000 টাকা আপনাদের নিজের পকেট থেকে দেওয়ার কথা, হয়তো ওইটা দিতে হবে না, অন্ততপক্ষে 6টা মাস আমাদের সাথে লেগে থাকতে পারবেন। 6টা মাস আমাদের সাথে লেগে থাকতে পারবেন, এমন একটা প্রসেস করতে পারেন। প্রতিদিন হয়তো বা 100, 150, 200 টাকা এমন ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, মানে আপনি জি বলেন। হলো আপনাদের যে মানে ইউটিউবের যে চ্যানেলটা আছে, আমি এই চ্যানেলটা আর কি এই প্রসেসটা দেখছিলাম, বুঝছেন? তো এখানে আমার একটু কনফিউশন, সেটা মানে আমি এক কথায় বলি, সেটা হচ্ছে এখানে যে টোকেনটার হিসাব, এখানে কত টোকেন নেয়, কত কি, এই বিষয়টা মানে বুঝতে পারলে আর কি এটা ভালো হচ্ছে হতো। আপনি আমি আমি 10,000 অলরেডি টোকেনে 10,000 টোকেনে হচ্ছে 100 টাকা। আচ্ছা 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 আচ্ছা, জি 10,000 বুঝতে পয়েন্টে পারছি। 100 টাকা। ও, না, আমি ওই ওই প্ল্যাটফর্মে হয়তো বা দেখা যাচ্ছে সারাদিনে ঘন্টা তিনেকের মতো কাজ করতে পারি, ও মানে সবসময় পারি না, জব হোল্ডার মানুষ তো, চাকরির পাশাপাশি আর কি ইয়ে করা যে লাগতেছে। সারাদিনে 3 ঘন্টা কাজ করলে তখন 100 টাকা হয়ে যায়, হ্যাঁ, ডেইলি ওইটাই বোনাস আর কি। নিলে 100 টাকা হয়ে যায়। ওই আমি আপনাদের ওই যে ইউটিউবের যে ক্লাসটা ছাড়ছেন হলো R111 এর,
নাকি ওটাই আর কি, ওটার থেকে আর আর কি? এটা গত পর্বে দেখাইছি অলরেডি, যেদিন দেখাইছি এর পরের দিন গতকালকে এক স্টুডেন্ট 20,000 উঠে দিছে, আজকে এর পরের দিন হয়ে গেছে, মানে গতকালকে ক্লাসে আমার বলছে যে স্যার 2 দিনে আমার 20,000 হয়ে গেছে, একটু আগে উঠাই দিছি অনুপ ভাই। আচ্ছা যাই হোক, যে দেখাচ্ছি না। স্যার আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে না? আসলে আপু এখানে হোমওয়ার্কের কিছু নাই, আপনারা নিজেরাই প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক অটোমেটিক হয়ে যাবে, এখানে প্র্যাকটিসের উপরে সবকিছু। প্র্যাকটিস হচ্ছে হোমওয়ার্ক, প্র্যাকটিস হচ্ছে হোমওয়ার্ক। আগামী ক্লাস 28 তারিখে না? পরবর্তী যে ডেট দেওয়া আছে ওটাতে করতে হবে, হ্যাঁ? আমার 28 তারিখ হয়। এই যে দেখেন অলরেডি একজনের 24,000 পয়েন্ট সেল করছে, 24,000, ঠিক আছে? আরো আছে এখন অনেকগুলো স্টুডেন্ট আছে। আচ্ছা ভাই, এই গ্রুপটাই আমাদের অ্যাড করা পসিবল কি? এটাতে আসবেন, আগে কাজ শুরু করেন, কাজ শুরু করার পরে আমি এটা একটা ভিডিও করছি, ঠিক আছে? 111টা যে ভিডিওটা দেখাইছি, ভিডিওটা দেখছেন না? ওই ভিডিওটা হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব না? আচ্ছা ওইটা ওই দিয়ে ভিডিওটা সমস্যা নাই। দিয়ে দিব। জি, ওই ভিডিওটা দেখবেন, একদম ক্লিয়ারলি সবকিছু বলা আছে, ঠিক যেভাবে বলছি ঠান্ডা মাথায় ওইভাবে ভিডিওটা ফলো করে কাজ শুরু করবেন, ঠিক আছে? প্রথম 10 দিনে একদিন পেমেন্ট, প্রথম 10 দিনে একবার পেমেন্ট পাবেন, প্রথম পেমেন্টটা 10 দিন পরে পাবেন, ঠিক আছে? তারপরে মাসিক, একদম মাসে একসাথে অ্যামাউন্টটা পাবেন। জি ভাই বুঝতে পারছি, আমি অলরেডি কাজ গত 2 দিন যাবত করতেছি আর কি ওই ওয়েবসাইটে। করেন, করতে থাকেন, ইনশাআল্লাহ। আর কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে আমারে বললেন, আমি করে দেখাই দিব না কোনো সমস্যা। জি ভাই অবশ্যই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।